অবশেষে অনেক ঢাক ঢোল পিটিয়ে কাড়া নাকাড়া বাজিয়ে বঙ্গ বিজেপি নতুন সভাপতি পেল। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই গুরু দায়িত্ব পেয়েই যথেষ্ট আবেগতাড়িত হয়ে কর্মীদের সামনে এক পেপটক দিয়েছেন। এই শ্রমিক বাবুর সভাপতি নির্বাচনের যে প্রক্রিয়া, সেই সময় ছিলেন শুভেন্দু অধিকারী, ছিলেন সুকান্ত মজুমদার, কিন্তু ছিলেন না আরেকজন। তিনি হচ্ছেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। একটি নামি দামি পত্রিকার সংস্করণে লিখেছে, দিলীপ সেখানে বলেছেন যে এই অনুষ্ঠানে তিনি যাবেন না। মানে তিনি জানুনি, আমরা জানি, কারণ তাকে আলাদা করে কোনো খবরই দেওয়া হয়। তিনি সভাপতি নির্বাচনের ভোটারই নন, যারা প্রদেশ পরিষদ সদস্য তারাই ভোটার। একেই বলে ক্ষমতা। আজকে আপনার ক্ষমতা আছে, কালকে আপনার নেই, ব্যাস হয়ে গেল, আপনার শেষ। কিন্তু তাতেই কি ক্ষমতা শেষ হয়? না, আসছি সে কথায়। যাই হোক, এই দিনে যে অনুষ্ঠান হলো, যাদের ডাকা হয়েছে তাদের মধ্যে আরেকজন আসেন, তিনিও আরেকজন বিজেপি নেতা, প্রাক্তন নেতা, তথাগত রায়। তো তাকে নিয়ে অত মাথা ব্যথা নেই কারণ দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু মাথা ব্যথা আছে। যখন কর্মীদের সামনে ভাষণ দিচ্ছিলেন তখন একটা অশ্রমিক সুলভ ভাষা, মানে যাকে বলা হয় অত্যন্ত উত্তেজিত ভাবে তিনি আবেগের আতিশয্যে খেই হারিয়ে ফেলছিলেন ছবি। যখন শ্রমিক এটা করছেন, মানে শ্রমিক যখন ভাষণ দিচ্ছেন, তখন দিলীপ দুর্গাপুরের জগন্নাথ দর্শনে গিয়ে হরিনাম সংকীর্তন করছে। পরে আবার উপস্থিত ভক্তদের সামনে বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দেশকৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্মভামি যুগে যুগে। এটা যে কার উদ্দেশ্যে বলেছেন আমরা জানি না। যেটা জানি সেটা হলো দিলীপের যে সমর্থক, যারা অনুগামী, যারা আদি বিজেপির সমর্থক এই বাংলায়, তারা কিন্তু দাঁতে দাঁত চেপে থাকবেন, সেই দিনের অপেক্ষা করবেন যেদিন তারা নব্য বিজেপি, অর্থাৎ এই যে প্রাক্তন তৃণমূলীদের হাত থেকে রক্ষা পাবেন, সেই দিনটার জন্য কিন্তু তারা বসে আছে। আর এই দুজনকে মেলানোর কাজটা করতে হবে শ্রমিককে। কাজেই শ্রমিকের সামনে এখন বড়ই বন্ধুর পথ। মূল দুখানা লড়াই। একটা হলো তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে নিজেকে সেনাপতি হিসেবে প্রমাণ করতে হবে তাকে। আর দ্বিতীয়ত হলো দিলীপকে তুষ্ট রাখা। আমি দিলীপ শুধু বলছি না, দিলীপের সঙ্গে যত আদি সমস্ত আছেন, যারা আদি বিজেপি, যারা আরএসএস সমর্থক, যারা কর্মী, যারা, দিলীপ অবশ্য কিন্তু বলেছেন যে উপযুক্ত লোকের হাতে দলের ভার পড়েছে। তার মানে প্রথমটা ভালোই হয়েছে। যাই হোক, এবারে প্রথম লড়াইটার কথা আগে বলি। সেই লড়াইটার জন্য কিন্তু উপকরণের অভাব নেই। তৃণমূল নিজেই সে সমস্ত উপকরণ অঢেল যোগান দিচ্ছে নিয়মিত। একটার পর একটা ব্রহ্মাস্ত্র তারা তুলে দিচ্ছে বিরোধীদের হাতে। আরজিকর কাণ্ড, তা শেষ না হতেই কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি গেল। তারপরে আবার ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার মাথার উপরে খাড়া ঝুলছে। কখনো বিধ্বংসী আগুন জ্বলছে খিদিরপুরে, কখনো অন্যত্র, কখনো পুড়ছে দোকানপাট, কখনো মরছে মানুষ। আর আইন শৃঙ্খলার ব্যাপার নাই বললাম। আর এখন তো টাটকা দক্ষিণ কলকাতা আইন কলেজের ছাত্র ধর্ষণ কাণ্ড। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামার এটা একটা সুবর্ণ সুযোগ, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। সমস্যা হলো কিন্তু দ্বিতীয় লড়াই। এই লড়াইটা ভাবাচ্ছে শ্রমিককে, অনেক বেশি ভাবাচ্ছে। সেই লড়াইয়ে জিততে না পারলে প্রথমটায় জেতার আশা দুরাশা মাত্র। বঙ্গ বিজেপির এখন কিন্তু মাথা ভারী প্রশাসন। নিচুতলার কর্মীদের একজোট করে তাদের মাঠে নামিয়ে বুথে পাঠানো সবচেয়ে বড় সমস্যা শ্রমিকবাবুর পক্ষে। দীর্ঘদিন ধরে এই বিজেপি সভাপতি পদে কে বসবেন তা ঠিক করতেই দেখুন মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে। শুধু কিন্তু এই রাজ্যে নয়, আরো অনেক রাজ্যের এই অবস্থা। আর এখন তো জোর করে করতে হলো অনেকটাই, কারণ না হলে আবার সারা দেশের জাতীয় সভাপতি কে হবে তাই নিয়ে বিশাল ঝামেলা। বোঝা যাচ্ছিল না, কারণ অন্তত ৫০% রাজ্যে যদি নির্বাচন না হয় বিভিন্ন স্তরে, তাহলে তো অন্য নির্বাচনটা হবে না, মানে জাতীয় স্তরের নির্বাচনটা হবে না। এই রাজ্যেই একদিকে শুভেন্দু, অন্যদিকে সুকান্ত, আবার তার মাঝে দিলীপ, প্রহস্পর্শ একেই বলে। এই দলটাকে একসঙ্গে একযোগে মাঠে নামাতে হলে কত যে কাণ্ড, কি যে করতে হবে শ্রমিককে। তবে হ্যাঁ, যদি নামাতে পারেন তবে শ্রমিকের কেল্লা ফতে হবে, না হলে কিন্তু অম্লশূল অবধারিত। এই কাজটা যে কতখানি কঠিন তা কি জানেন না শ্রমিক? বিলক্ষণ জানেন।
এই আদি আর নব্বের ক্যাচাল সামলানোর কাজটা প্রথম দিনেই তাকে শুরু করতে হয়েছে। নতুন এসেছেন তারাও মনে রাখবেন, ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, যারা পতাকাটা ধরে রেখেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। যে কমিটিতে আছেন, যে কমিটিতে নেই, বড় কথা নয় আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা, আপনার বুথে আপনি উপস্থিত কিনা। সবই তো বোঝা গেল। প্রশ্ন হলো, শ্রমিকের পেপটকে কি বিজেপির আদি এবং নব্যরা কুণ্ডল ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নামবে? এই যে দিলীপ ক্রমাগত অবহেলিত হচ্ছেন, উপেক্ষিত হচ্ছেন, তাকে তার অনুগামীরা মেনে নেবেন? এটা ঠিক যে তার ব্যবহার এবং উদ্ধত্তের কারণে কিন্তু অনুগামীর সংখ্যা বেশ কিছুটা কমেছে অনেকদিন ধরে। কিন্তু সেদিনের এই দাপুটের নেতার এহেন অপমান দেখলে কাল যে তার অনুগামীদের সংখ্যা আবার বাড়বে না, তাই বা কে বলবে? দিলীপ কিন্তু পোড় খাওয়া আরএসএস নেতা। বামেদের রমরমার সময় তার জনসংযোগ সিপিএম এর গায়ের জ্বালা বাড়িয়েছিল। এমনকি আরএসএস তার প্রাণের আশঙ্কা করেছিল, সেই জন্য সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দিয়েছিল আন্দামান। 15 বছর সেখানে সংঘ প্রচারক হয়ে কাজ করেছেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসার পর মানে তাকে নিয়ে আসা হলো পশ্চিমবঙ্গে। আর তার আমলেই তৃণমূলের সঙ্গে টান টান লড়াইয়ে লোকসভায় 18 আসন পেয়েছিল বিজেপি। 21-এর বিধানসভা নির্বাচনের আগেই তার সঙ্গে টোকাটুকি লেগে গেল কেন্দ্রীয় নেতৃত্বে। গেরুয়া শিবির তাদের দরজা হাট করে খুলে দিল। আর যেই খুলে দিল, দিদির কাছে ঝাড় খাওয়া তৃণমূলীরা ঢুকতে শুরু করলো বিজেপিতে। ঘাস ফুলে তখন আবার পিসি ভাইপো জমানা শুরু হয়েছে। তো ভাইপো তৃণমূল নেতৃত্বে সিঁড়ি বেয়ে তত্তর করে টঙে উঠে যেতেই মুকুল শুভেন্দু দল ছেড়েছিলেন, সবাই জানি আমরা। সেই যে বঙ্গ বিজেপিতে আদি এবং নব্বের কলহ শুরু হলো, তা এখনো থামে। এই কলহ বা কোন্দল মমতার দলে কি নেই? আছে, কিন্তু দলের মধ্যে কিন্তু বড় ফাটল সেটা ধরাতে পারছে না। একটা সময় ফাটলটা বড় হচ্ছিল যখন পিসি ভাইপোর লড়াইটা দলের মধ্যে সমান্তরাল একটা ক্ষমতার ভর কেন্দ্র তৈরি করে ফেলছিল। মমতা নিজের ভাইপোকে এই ভর কেন্দ্র থেকে সরিয়ে দিল, আর তা সরিয়ে দিতেই দলে কিন্তু এই ফাটলটা অনেক মেরামতি হয়েছে। এখন বিভিন্ন এলাকায় যে চিড় ধরতে দেখা যাচ্ছে, তা নিয়ে নেত্রী বিশেষ চিন্তিত বলে মনে হয় না। তিনি জানেন এই নির্বাচনের আগে দলের সকলে তার নামেই জয়ধ্বনি দেবে। শ্রমিকতে পারবেন কি? সব গোষ্ঠী, সব উপদলকে নিয়ে তাকে চলতে হবে। দিলীপের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এমন নয় যে তার বিপদে আপদে সবসময় দিলীপকে তিনি পাবেন, নাও পেতে পারেন। আবার ঠোঁট কাটা দিলীপ কাউকে ছাড়েন না। তথাগত, কৌস্তুভ, সৌমিত্র সবাইকে কথার ডান্ডায় ঠান্ডা করে দেন। আরএসএস প্রচারক হয়েও তিনি কিন্তু কৌমার্যে বিশ্বাস করেননি। 60 বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন, দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে খোশ গল্প করেছেন। অবশ্য তারপরেই তার ডানা ছেড়েছে নেতৃত্ব। এরপরেও তিনি জনসংযোগ কমাননি। এখন তিনি মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছেন। আগামী দিনে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ বাড়লে তিনি যে আবার প্রাসঙ্গিক হবেন না এমন কথা বলা যাচ্ছে না। দল তাকে যেমন নজরে রাখছে, তিনিও তেমন দলের মধ্যে চিড় বেটে ফাটল হচ্ছে কিনা সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন। শ্রমিক যদি দলের মধ্যে চিড় মেরামত করতে পারেন আর দিলীপের রেকর্ড ভাঙতে পারেন, তাহলে তার জয় জয়কার হবে। আর তিনি কিন্তু সেই চেষ্টা করছেন ভীষণভাবে। একদিকে তিনি চাইছেন নব্য এবং এই যে পুরনো, এই দুজনের মধ্যে যে সমন্বয় তিনি করবেন। আরেকটা জিনিস তিনি করতে চাইছেন, সেটা হচ্ছে ভোটের বাজারে দিলীপের রেকর্ড ভাঙতে গেলে তাকে মুসলমানদেরও মন জয় করতে হবে। তাই খোদ বিজেপি হয়েও, খাস বিজেপির অন্দরের লোক হয়েও তিনি মুসলমানদের পর্যন্ত আহ্বান করছেন, তারা আসুন। তারা সবাই তো মোটেই আর জঙ্গি নন। ও কি কথা শোনা গেল তার মুখে। শুভেন্দু এবারে কি বলবেন জানি না। তারা তো আবার প্রবল সনাতনী হিন্দু। তিনি তো সরাসরি মুসলিম ভোট ব্যাংকের বিরুদ্ধে, মানে যাকে বলা হয়, হুঙ্কার দিচ্ছেন। শ্রমিককে তো আবার সেটাও সামলাতে হবে।
যাই হোক, যদি সমস্ত জিনিস তিনি সামলাতে পারেন তাহলে দলের অন্তরে অহিনুকুলের যুদ্ধটা শুরু হবে না। একটাই কথা আবার বলি, শুরুটা একটু ভালো হয়েছে, দিলীপের সমর্থন পেয়েছেন, অন্যদিকে মুসলিম ভোটের দিকে নজর দিয়েছেন। ভোট বড় বালাই, তার সঙ্গে সংগঠনের চিন্তা, একই মা মনসা, তাই ধুনোর গন্ধ, শ্রমিকের সামনে সত্যি এখন বন্ধুর পথ। দেখি কিভাবে তিনি এগোন। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। আপনারা ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। নমস্কার।